আজকে মূলত মডিফায়ার দিয়ে শুরু করব ক্লাসটা, এবং মডিফায়ারের আজকে প্রথম ক্লাস। আর মডিফায়ার জিনিসটা কি সেটা বোঝানোর আগে আমি একটু কয়েকটা উদাহরণ লিখি। এই উদাহরণ থেকে আমরা মূলত বোঝার চেষ্টা করব। এখানে আমরা তিনটা সেন্টেন্স লিখেছি, দেখো সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে যে তিনটা সেন্টেন্স লিখেছি, তিনটা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলেছি আমরা প্রথম সেন্টেন্সটাতে মানিক ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই সেন্টেন্সটাতে এই ব্রিলিয়ান্ট শব্দটার কোনো একটা কাজ রয়েছে। এই ব্রিলিয়ান্ট শব্দটা কাকে বিশেষায়িত করছে বা কার দোষগুণ অবস্থা প্রকাশ করছে বা কেন এই শব্দটা ব্যবহার করছে? আমরা তো এই ব্রিলিয়ান্ট সারা লিখলেও হতো। তাহলে এই ব্রিলিয়ান্ট শব্দটা কাকে বিশেষায়িত করছে? মানিককে, রাইট। বাট এখানে ইমিডিয়েট কাকে করছে? স্টুডেন্টকে। এখানে ইমিডিয়েটলি করছে মূলত স্টুডেন্টকে। যে স্টুডেন্ট, মানিক ইজ এ স্টুডেন্ট। মানিক হচ্ছে একজন ছাত্র। কেমন ছাত্র? মেধাবী ছাত্র। তার মানে এই মেধাবী শব্দটা বিশেষায়িত করছে এই ছাত্রকে, স্টুডেন্টকে। নেক্সট অন, শি রিডস, সে পড়ে। কিভাবে পড়ে? কিভাবে সে নাকি কিভাবে পড়ে? অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ে। এই যে অ্যাটেন্টিভলি শব্দটা আমরা বলেছি, এই অ্যাটেন্টিভলি শব্দটা কাকে বিশেষায়িত করছে? রিডকে, রাইট। এরপরে বলেছি উই ডিসাইডেড টু অ্যারেঞ্জ আ পিকনিক। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। কি সিদ্ধান্ত নিয়েছিলাম? টু অ্যারেঞ্জ আ পিকনিক, একটা পিকনিক আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাহলে টু অ্যারেঞ্জ এটা কাকে বিশেষায়িত করছে? এখানে পিকনিককে বিশেষায়িত করছে না, এখানে ডিসাইডেড কে বিশেষায়িত করছে। এখন এই তিনটা সেন্টেন্স থেকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, প্রথম সেন্টেন্সটায় ব্রিলিয়ান্ট শব্দটা ব্যবহার হয়েছে স্টুডেন্টের আগে। তার মানে এই ব্রিলিয়ান্ট শব্দটা স্টুডেন্টকে মডিফাই করেছে, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং এই যে মডিফাই করেছে, এটাকে কোন ধরনের মডিফাই বলা হয়? এই শব্দটা যখন কোন মডিফায়ার শব্দ যখন অন্য কোন শব্দের আগে বৈশা ওই শব্দকে বিশেষায়িত করে, তখন সেটাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার। এটা হচ্ছে প্রি মডিফায়ার। এইখানে অ্যাটেন্টিভলি শব্দটা যেই শব্দকে মডিফাই করেছে সেই শব্দটার আগে বসছে না পরে বসছে? এখানে দেখো পরে বসেছে, অর্থাৎ রিডস কে মডিফাই করেছে বাট বসেছে রিডস এর পরে। রিড কে মডিফাই করছে কিন্তু বসছে কোথায়? রিড এর পরে। তাহলে এই যে পরে যদি বৈশা কোনো শব্দকে মডিফাই করে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে পোস্ট মডিফায়ার। এটাকে কি বলা হচ্ছে? পোস্ট মডিফায়ার, রাইট। এরপরে এই যে ডিসাইডেড শব্দকে মডিফাই করার জন্য টু অ্যারেঞ্জ ব্যবহার করা হয়েছে, তার মানে এটাও কি পোস্ট মডিফায়ার? এটাও হচ্ছে পোস্ট মডিফায়ার, রাইট। এখন আমি যদি আরেকটা শব্দ লিখি, আনফরচুনেটলি উই হ্যাভ লস্ট দ্য গেম। দুর্ভাগ্যবশত আমরা এই খেলাটা হেরে গেছি। এখানে আনফরচুনেটলি শব্দটা কাকে মডিফাই করছে? এরকমের নির্ধারিত কিছু বোঝা যাচ্ছে? এখানে পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতেছে। যখন পুরো সেন্টেন্সকে মডিফাই করে, এটার নাম ড্যাংলিং মডিফায়ার। তোমাদের বইতে নাই, তারপর আমি একটু আলোচনা করে দিলাম। এটাকে বলা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, অর্থাৎ ওই যে বাক্যের বিশেষণ যেটাকে বলে মূলত। তাহলে এখন আমরা তিন ধরনের মডিফায়ার পেয়েছি, বাট তোমাদের একাডেমিক যে সিলেবাস রয়েছে বা যে বিষয়বস্তু রয়েছে, তার মধ্যে দুই ধরনের মডিফায়ার ব্যবহার করা হয়। একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার মানে যাকে মডিফাই করবে তার আগে বসবে, আর পোস্ট মডিফায়ার মানে হচ্ছে যাকে মডিফাই করবে তার পরে বসবে। অর্থাৎ পোস্ট মডিফায়ার মানেই হচ্ছে শূন্যস্থান যেখানে থাকবে, যে শব্দকে মডিফাই করবে তার থেকে আগে ওই শব্দটা দেয়া থাকবে। আর প্রি মডিফায়ার মানে হচ্ছে যে শব্দকে মডিফাই করবে বা যাকে মডিফাই করবে সেটা শূন্যস্থানের পরে থাকবে। এই বিষয়টুকু ক্লিয়ার হয়েছে কিনা যে পোস্ট মডিফায়ার কি আর প্রি মডিফায়ার কি? এরপরে আসি আমি মডিফায়ার জিনিসটা কি। তার মানে মডিফায়ার মানে হচ্ছে বিশেষায়িত করা। মডিফায়ার কথার অর্থই হচ্ছে কি বিশেষায়িত করা। আমি যদি বলতাম মানিক ইজ এ স্টুডেন্ট, সেটাও ঠিক ছিল, সেখানে এও কিন্তু একটা মডিফায়ার, কারণ সংখ্যা পরিমাণ বোঝানো হচ্ছে। এখন সেটা মানিক ইজ এ স্টুডেন্ট না বইলা যখন আমি বলছি মানিক ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তখন এই ব্রিলিয়ান্ট শব্দটা কি করেছে? মানিক এই স্টুডেন্টকে আরেকটু বিশেষায়িত করে দিয়েছে, যে সে কেমন স্টুডেন্ট? মেধাবী স্টুডেন্ট। বিষয়টাকে যদি আমরা আরো ক্লিয়ারলি বুঝতে চাই, তাহলে ব্যাপারটা এভাবে হতে পারে
হি ইজ এ স্টুডেন্ট। এরপরে যদি লিখি আমরা হি ইজ এ গুড স্টুডেন্ট, এখানে মডিফায়ার কোনটা? গুড। এও মডিফায়ার, এ যে মডিফায়ার না তা না, এখানে একটা মডিফায়ার রয়েছে শুধু এ, এবং দ্বিতীয় লাইনে মডিফায়ার রয়েছে এ গুড, দুটো। পরের লাইনে যদি আমি বলি হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, তাহলে এখানে কিন্তু আমার মডিফায়ার আছে তিনটা, এ একটা মডিফায়ার, ভেরি একটা মডিফায়ার, গুড একটা মডিফায়ার। তার মানে একাধিক মডিফায়ারও আমাদের পাশাপাশি বসতে পারে, একাধিক মডিফায়ারও আমাদের পাশাপাশি বসতে পারে। এখন এই মডিফায়ার দুই ধরনের, এখন আমি এটা নিয়ে মডিফায়ার নিয়ে কোনটাকে কি বলে এটা সেটা অনেক কিছু নিয়ে সময় কাটানো যায়, সেটা হচ্ছে আমাদের সময় কাটানোর দরকার হলে সময় কাটানোর দরকার হতে পারে। তবে আমি সময় না কাটিয়ে কিছু জিনিস বুঝিয়ে যাচ্ছি। প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার যেহেতু বুঝতে পেরেছি, তার মানে হচ্ছে যে মডিফায়ার হেডওয়ার্ডের পূর্বে বসে মডিফাই করে তাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার। হেডওয়ার্ড কাকে বলা হচ্ছে? যে শব্দটাকে মডিফাই করা হচ্ছে তাকে বলে হেডওয়ার্ড। যে মডিফায়ার হেডওয়ার্ডের পূর্বে বসে তাকে বলে প্রি মডিফায়ার, যে মডিফায়ার হেডওয়ার্ডের পরে বসে তাকে বলে পোস্ট মডিফায়ার। এই বিষয়টুকু আমরা সবাই ক্লিয়ার হয়েছি না? মডিফায়ারে ব্যবহৃত কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়, মডিফায়ারে কি কি জিনিস ব্যবহৃত হয় সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। মডিফায়ারে ব্যবহৃত বিষয়গুলো রয়েছে যেগুলো, সেগুলোর মধ্যে আমরা প্রথমেই আলোচনা করতে আসছি নাম্বার 1, ডিটারমাইনার। ডিটারমাইনার জিনিসটা কি আসলে? এএমডি বললে সেটা আর্টিকেল নির্দেশ করে, ডিটারমাইনার আসলে ওটা না, যে এটা মডিফায়ারের ফার্স্ট ক্লাস। দেখো ডিটারমাইনার মানে কি বলা হচ্ছে, তাহলে ডিটারমাইনার মানে হচ্ছে কোনো শব্দ, যে শব্দগুলোর কাজ কি কোনো ব্যক্তি বা বস্তুকে শনাক্ত বা চিহ্নিত করা এবং তাদের সংখ্যা পরিমাণ নির্দেশ করা। তার মানে আমরা এক কথায় বলতে পারি সংখ্যা পরিমাণ নির্দেশক এবং নির্দিষ্টতা অনির্দিষ্টতা জ্ঞাপক যত শব্দ রয়েছে সবই হচ্ছে ডিটারমাইনার। আর অন্যভাবে যদি বলতে চাই, আরো সহজভাবে যদি বোঝার চেষ্টা করি, তাহলে বলতে পারি আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বাদে বাকি যত অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বুঝি আমরা, দোষগুণ অবস্থা বোঝানো যে অ্যাডজেক্টিভ গুলো সেগুলোকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বাদ দিলে বাকি যত অ্যাডজেক্টিভ রয়েছে, অর্থাৎ নিউমেরাল অ্যাডজেক্টিভ অথবা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, সেগুলো সবই ডিটারমাইনারের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন আসতে পারে, তাইলে আমরা বুঝবো কিভাবে যে ডিটারমাইনার আসলে জিনিসটা কি? ডিটারমাইনারকেও মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। সেই দুইটা ভাগে ভাগ করতে গেলে একটা হচ্ছে স্পেসিফিক ডিটারমাইনার আর একটা হচ্ছে জেনারেল ডিটারমাইনার। একটা হচ্ছে স্পেসিফিক ডিটারমাইনার আর একটা হচ্ছে জেনারেল ডিটারমাইনার। আমরা অত ডিটারমাইনারের বিশ্লেষণে যাচ্ছি না, আমরা ডিটারমাইনারের ব্যাপারগুলোকে আলাদা আলাদা ভাবে এখানে বুঝে যাওয়ার চেষ্টা করব যে কোনগুলো আসলে ডিটারমাইনার। নাম্বার 1 আসতে পারে আর্টিকেল। ডিটারমাইনারের মধ্যে সর্বপ্রথম কি আসবে? আর্টিকেল। আর্টিকেলের মধ্যে কি কি থাকে আমরা জানি, এ এন্ড দি। তার মানে এই এ এন্ড দি ডিটারমাইনারের অন্তর্ভুক্ত। এ এন্ড দি এটাও কি ডিটারমাইনারের অন্তর্ভুক্ত। নাম্বার 2 তে আসতে পারে পজেসিভ। পজেসিভ কোনগুলো? ন্যারেশন করার সময় যে পড়েছো আই, মি, মাই, এই মাইকে বলা হচ্ছে পজেসিভ। মাইকে কি বলা হচ্ছে? পজিটিভ। মাই, হিজ, তারপরে আচ্ছা সিরিয়ালি দেখি, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো সবই হচ্ছে কি ওয়ান্স। তারপরে আছে হচ্ছে হুজ ইত্যাদি, এইগুলো হচ্ছে পজিটিভ। এগুলো কিন্তু ডিটারমাইনারের অন্তর্ভুক্ত। আলাদা এগুলো বললে ভালো, আর এগুলো যদি আলাদা তোমাকে বলে না দেয়, শুধু ডিটারমাইনার বলে, তার মধ্যে কিন্তু এটাও থাকবে। এরপরে নাম্বার সি তে দেখি আমরা ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ, তো যখন ডেমনস্ট্রেটিভ কথাটা আসবে তখন আমরা চারটা জিনিস মাথায় রাখবো, দিস, দ্যাট, দিস, দোজ। এই চারটা জিনিসকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এই চারটা জিনিস ডেমনস্ট্রেটিভ হলেও এই চারটা জিনিসের মধ্যে কিন্তু দুটো জিনিস সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়, দিস অথবা দ্যাট, এই দুটো জিনিস হয় সিঙ্গুলার। আর হচ্ছে দেজ অথবা দোজ, এই দুটো জিনিস ব্যবহার হয় প্লুরাল হিসেবে। তার মানে দিস অথবা দ্যাট হচ্ছে সিঙ্গুলারের জন্য, দেজ অথবা দোজ হচ্ছে প্লুরালের জন্য। প্রেজেন্ট পাস্টের বা কাছের দূরের একটা ব্যাপার রয়েছে, সেটার ক্ষেত্রেও হচ্ছে প্রথম দুইটা মূলত কাছের জিনিস বোঝানোর জন্য বা প্রেজেন্টের ক্ষেত্রে হয়, সাধারণত সব ক্ষেত্রে এটা মেনটেন করে না। ডেমনস্ট্রেটিভ শেষ হয়ে গেল। এরপরে আসছে তোমার নির্ধারিত যে নাম্বার, মানে কি বলে স্পেসিফিক যে ডিটারমাইনার গুলো রয়েছে, সেই স্পেসিফিক ডিটারমাইনারের ব্যাপার চলে আসছে।
স্পেসিফিক না তো জেনারেল ডিটারমাইনার, তো আমরা আসলে ওইভাবে শিখবো না। নিউমেরালস আমরা এখানে শিখে রাখতে পারি। নিউমেরালস 1 2 3 4 এভাবে যদি কোনো সংখ্যা চলে আসে এগুলো হচ্ছে আমাদের ডিটারমাইনারের অন্তর্ভুক্ত। এরপরে আমরা আসি কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে আমরা বুঝতে পারছি যে এটা দ্বারা পরিমাণ নির্দেশ করতেছে। এখন পরিমাণ নির্দেশ কেমন হতে পারে, যেমন যদি এইভাবে বলা থাকে কোনো বিষয়, সাম মানে কিছু পরিমাণ, মেনি মানে অনেক, মাছ, এরপরে হতে পারে নো মানে কোনো পরিমাণই নাই, এনি যে কোনো পরিমাণ হতে পারে, এরপরে হতে পারে ইচ প্রত্যেক, এভরি, তারপরে হতে পারে ফিউ, লিটল, তারপরে হতে পারে এনাফ, এনাফটাও কিন্তু এর মধ্যে আসে যথেষ্ট পরিমাণ, তারপরে হতে পারে লেস কম, মোর বেশি, তারপরে হাফ, অল, বোথ, তারপরে আসতে পারে সেভারেল ইত্যাদি এরকম বিভিন্ন কিছু চলে আসতে পারে পরিমাণ নির্দেশক যে শব্দগুলো রয়েছে সেগুলো। তাহলে এখন এখানে যে আমরা পাঁচটা জিনিস পেয়েছি, পাঁচটা জিনিসকেই কিন্তু আমরা একসাথে বলতে পারি ডিটারমাইনার। পাঁচটা জিনিসকে আমরা একসাথে কি বলতে পারি, ডিটারমাইনার। এখন এটা তোমার আলাদা আলাদা ভাবে পাঁচটা জিনিসও যে কোনোটা চাইতে পারে, আবার হচ্ছে তোমার যে কোনো একটা নির্ধারিত করে দিতে পারে। যেমন কোশ্চেনটা কেমন হবে এখন আমি একটু বুঝাই। কোশ্চেন কেমন হবে, ধরো একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজের মধ্যে তোমার কোশ্চেনটা এভাবে ছিল যে দেয়ার ইজ এ স্টোরি বুক। এখন তোমার যদি দেয়ার ইজ এ স্টোরি বুক, আই ওয়ান্ট টু বাই ড্যাশ বুক, এখানে তোমার যদি প্রি মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমাইনার, যখন তোমাকে এভাবে বলে দিবে, এখানে আমরা এখানে হেডওয়ার্ড কোনটা, রাইট, এখানে হেডওয়ার্ড হচ্ছে বুক, তাহলে এখানে আমরা অ্যানসার হিসেবে কোনটা নিতে পারি, এ বুক দা, আচ্ছা রাইট, অথবা দি বুক। আচ্ছা এ বুক হবে না, দি বুক হবে, কারণ বইটা নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য এটা দি হবে। আচ্ছা আমরা যদি দিটাকে না কই, এখানে যদি আমি ডিটারমাইনার না বলতাম, যদি বলতাম ডেমনস্ট্রেটিভ, তাইলে আমরা কি দিতাম অ্যানসার, তাইলে কি এর দা লিখতে পারতাম, দ্যাট না, দিস হবে, যেহেতু কাছের বই নির্ধারিত বোঝাচ্ছে এখানে আছে, এই জন্য দিস, দ্যাট না দিস নিব আমরা এখানে, যেহেতু এটা কাছে আছে এবং প্রেজেন্ট নির্দেশ করতেছে। দ্যাটটা হচ্ছে নরমালি দূরের জিনিস বোঝানোর জন্য অথবা পাস্টের জিনিস বোঝানোর জন্য দ্যাট হয়। কাছের জিনিস এবং প্রেজেন্টের জিনিস এই দুইটা ক্ষেত্রে সাধারণত দিস হয়। এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, এক্সেপশন হতে পারে, বাট নরমাল ইউজ হচ্ছে কাছের জিনিস এবং প্রেজেন্ট এই দুটো প্রকাশ করতে গেলে সেই ক্ষেত্রে হচ্ছে যে দিস নির্দেশ হয়, দিস ব্যবহার হয়, আর যদি দূরের জিনিস বা পাস্ট নির্দেশ করে সেই ক্ষেত্রে দ্যাট ইউজ হয়। এখন তাহলে দেখো যে একই জিনিস ভিন্ন অ্যান্সার আসতে পারে, আর মডিফায়ার মানেই হচ্ছে একই শূন্যস্থানে বিভিন্ন রকমের অ্যান্সার হতে পারে, এন্ড অল দ্য অ্যান্সারস আর কারেক্ট, সব অ্যান্সার গুলোই সঠিক হবে যদি তোমার নিয়মের মধ্যে থেকে হয়। এখানে যে আমি এটা লিখেছি বইতে আরেকটা লেখা আছে, তার মানে আমারটা ভুল না, তোমারটা ভুল না, তোমারটাও সঠিক, বইয়ে যেটা থাকে সেটাও সঠিক, বিভিন্ন ভাবে করা যাবে। তাহলে কোশ্চেন গুলো এই টাইপের থাকবে, তোমার বলে দিবে যে প্রি মডিফাই অর পোস্ট মডিফাই। এখন সামনে বলে দিতেও পারে, নাও বলে দিতে পারে, যেমন এখানে বলে দিয়েছে ডেমনস্ট্রেটিভ দিয়ে করো, যদি না দিত এইভাবে, তাইলে আমরা এইভাবে করতে পারতাম আমাদের মতো করে একটা শব্দ নিয়ে, নাও প্রি মডিফায়ারটাকে মানে বুকটাকে মডিফাই করলেই হবে, আমরা যে কোনোটা দিয়ে করতে পারতাম। আবার যদি উল্লেখ করে দেয় যে এটা দিয়েই করতে হবে, আবার ডেমনস্ট্রেটিভ না দিয়ে যদি বলতো তোমার এখানে যে প্রি মডিফাই দা নাউন উইথ এ তো হবে না, তখন হবে উইথ আর্টিকেল, তাইলে অ্যানসার কি লিখতাম আমরা, তখন আমাদের লিখতে হতো দা, রাইট। তাহলে প্রশ্ন কেমন হবে সেটা কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা তাহলে আমাদের এটা বোঝা হয়ে গেছে যে প্রি মডিফাই মানে ডিটারমাইনার জিনিসটা কি। ডিটারমাইনারটুকু আমরা ধরতে পেরেছি যে ডিটারমাইনারের মধ্যে এখানে ধরন রয়েছে, অনেক রকমের ডিটারমাইনার থাকতে পারে, এগুলো আলাদা আলাদাও বলে দিতে পারে, আবার আলাদা আলাদা যদি না বলে যে কোনো মানে পুরো শুধু ডিটারমাইনারও বলতে পারে, আবার এখানে উল্লেখ করে দিতে পারে যে ডেমনস্ট্রেটিভ, অথবা বলতে পারে পজেসিভ, অথবা বলতে পারে হচ্ছে প্রোনাউন বললেও কিন্তু সেম নির্দেশ করে, প্রোনাউনও বলতে পারে, প্রোনাউন বললেও সাধারণত পজেসিভ প্রোনাউন গুলোকেই নির্দেশ করে, তো এই জন্য প্রোনাউন বললেও সেই ক্ষেত্রে তোমরা ধরে নেবা যে এটা পজিটিভকে নির্দেশ করতেছে। এরপরে আসি আমরা দ্বিতীয়টাতে, নাম্বার 2। এখানে আমরা যাব হচ্ছে ইন্টেন্সিফায়ার, সিম্পল একটা বিষয়। ইন্টেন্সিফায়ার তীব্রতা প্রকাশ করার জন্য যেটা ব্যবহার হয় সেটাকে বলে ইন্টেন্সিফায়ার। আমার কি সংজ্ঞা জানা দরকার না জিনিসটা বোঝা দরকার? বোঝা দরকার।
মেইনলি আমার হচ্ছে বিষয়টা বোঝা দরকার। যদি আমি বিষয়টা বুঝতে পারি, সংজ্ঞা আমি নিজেই বানিয়ে নিতে পারবো। সংজ্ঞা মুখস্থ করেই যে আমি সব দুনিয়া উল্টায় ফেলবো, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে অনেক সময় আমি সংজ্ঞা জানি না, আর বিষয়টা জানি যে জিনিসটা কি, তাহলেই হবে। তারপর আমরা সংজ্ঞাগুলো বলে দেই। ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে যে সকল মডিফায়ার কোনো বিষয়ের তীব্রতা বা গুরুত্ব নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়, সেগুলোকে বলা হচ্ছে ইন্টেন্সিফায়ার। যেমন হিজ সংস অ্যাশ মেলোডিয়াস। এখন এখানে আমরা কি বলতে পারি? ভেরি মেলোডিয়াস কথাটা আমরা এভাবে বলতে পারি যে তার গান খুবই সুর সমৃদ্ধ। তাহলে এই যে ভেরি কথাটা ব্যবহার করেছি, এটা দ্বারা এই জিনিসটাকে আরো বেশি তীব্রতা প্রকাশ পাচ্ছে না? তার গানগুলো সুর সমৃদ্ধ। তো আরেকটা বললাম খুবই সুর সমৃদ্ধ, তার মানে এটার আর একটু তীব্রতা বোঝানো হলো। তাহলে ইন্টেন্সিফায়ার হিসেবে সাধারণত কি ব্যবহার হবে? ইন্টেন্সিফায়ার হিসেবে সাধারণত ব্যবহার হয় ভেরি, আর কি কি হয়? ভেরি, এক্সট্রিমলি, গ্রেট, এটিসি ইত্যাদি লিখে দেয়। তবে নরমালি এই ভেরি শব্দটাই তোমরা ম্যাক্সিমাম জায়গায় ইউজ করতে পারবা। ইন্টেন্সিফায়ার দেখলে ভেরিটাই ম্যাক্সিমাম জায়গায় ইউজ করতে পারবা। এটা নিয়ে আমাদের অত কোনো টেনশন করার দরকার হবে না। অর্থাৎ ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় তুমি মুখস্থ লিখে দিতে পারবা যে এটার অ্যান্সার ভেরি। দুই একটা জায়গায় ভিন্নতা হয়ে থাকে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার অ্যান্সার ভেরি হয়ে থাকে। এরপরে আসি আমরা নাম্বার 3। নাম্বার 3 তে আমরা যাব পার্টিসিপল। এখানে আমার সংজ্ঞাটা জানার দরকার আছে। কোন ভার্ব যখন ভার্বের কাজ না কইরা অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলে পার্টিসিপল। কোন ভার্ব যখন ভার্বের কাজ না করে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে বলে পার্টিসিপল। ব্যাপারটা কেমন হয়ে গেল না, যে ভার্ব আবার অ্যাডজেক্টিভের কাজ করবে কেমনে? এরকমের যদি তোমার সামনে একটা সেন্টেন্স দেয়, উই এনজয়েড ফ্লাইং বার্ডস, আমরা উপভোগ করেছিলাম। কি উপভোগ করেছিলাম? উড়ন্ত পাখিগুলোকে উপভোগ করেছিলাম। তাহলে এখানে যে পাখিগুলোর কথা বলেছে, পাখিগুলোর অবস্থাটা কেমন ছিল? উড়ন্ত। উড়ন্ত, ফ্লাইং, রাইট। এখন এই যে ফ্লাইং বলেছে, এই ফ্লাইংটা পাখিগুলোর অবস্থাটাকে বোঝাচ্ছে না? ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা জানি যে যখন কোনো কিছুর দোষগুণ অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এই যে ফ্লাইং শব্দটা রয়েছে, এই ফ্লাইং শব্দটা কি তোমার এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে? এইখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে। অর্থটা কি হয়েছে? কেমন। তুমি কেমন দিয়ে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবা। যখনই অ্যাডজেক্টিভ তখনই এটার মানে হচ্ছে কেমন। তুমি এই ফ্লাইং কে কোশ্চেন, বার্ডস কে কোশ্চেন করো, কেমন পাখি? উড়ন্ত পাখি। তাহলে এই উড়ন্ত কেমন দিয়ে যখন তুমি প্রশ্ন করেছো, উত্তর পেয়ে গেছো, দ্যাট মিন্স এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। অথবা যদি এইভাবে একটা প্রশ্ন থাকে, রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এখানে নিউজ পেপারটা নাউন, তাহলে রিডিংটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে রিডিংটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। অথবা যদি বলি এ ওয়াকিং ম্যান, এ ওয়াকিং ম্যান বিকেম অ্যাস্টোনিশড অ্যাট হার ভয়েস, এখানে আমি বলেছি এ ওয়াকিং ম্যান। এখন বিষয়টা খেয়াল করো, মানুষটা কোন অবস্থাতে ছিল? মানুষটা হাঁটতে ছিল, এমন একটা অবস্থা। লোকটা ওয়াকিং অবস্থায় ছিল, অর্থাৎ রাস্তা দিয়ে হাঁটছিল এমন একটা লোক। এ ওয়াকিং ম্যান বিকেম অ্যাস্টোনিশড অ্যাট হার ভয়েস, একটা হেঁটে যাওয়া মানুষ তার কণ্ঠে অবাক হয়েছিল। আচ্ছা, এই মানুষটা কেমন ছিল? ওয়াকিং। তাহলে এখানে ওয়াকিং কি তোমার ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে? নো স্যার, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এই টাইপের যে ভার্বগুলো থাকে, অর্থাৎ যে ভার্বগুলো নিজে ভার্বের মতো কাজ করে না বরং অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাকে বলা হচ্ছে পার্টিসিপল। স্যার এটা একইভাবে দুইটারই এভাবে হতে পারে না? বুঝিনি। একই সাথে একইভাবে ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কোন সেন্টেন্সে ব্যবহৃত না, একই সাথে কখনোই একই সাথে দুটো কাজ করে এমন হয় না মনে হয়। যে কোনো একটা কাজ করবে, হয় অ্যাডজেক্টিভের কাজ করবে, না হয় ভার্বের কাজ করবে। দুটো কাজ সে একসাথে কখনোই করবে না। প্রেজেন্ট পার্টিসিপল যেটা ভার্ব প্লাস আইএনজি, যেহেতু আমি আর সামনে কিছু লেখার দরকার হচ্ছে না, কারণ আমরা জানি পার্টিসিপল মানেই সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। সুতরাং এখানে আর আমার বলে দিতে হচ্ছে না যে ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে, কারণ অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা আমি আগেই বলে দিয়েছি। এরপরে নাম্বার 2 তে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি সেটা আমরা অনেকটা মুখস্থ করে ফেলেছি, কিছু ওয়ার্ড আমাদের মুখস্থ রয়েছে যেগুলো পাস্ট পার্টিসিপল। এরপরে আছে পারফেক্ট পার্টিসিপল, যদি এখানে ব্যবহার নাই। পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল। হ্যাভিং এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয় সেটাকে বলে মূলত পারফেক্ট পার্টিসিপল। কিন্তু তোমাদের
এই যে মডিফায়ারের মধ্যে পারফেক্ট পার্টিসিপলের কোনো ব্যবহার আসে না। তাহলে যখনই তোমাকে বলবে যে প্রি মডিফাই অর পোস্ট মডিফাই উইথ এ পার্টিসিপল, যখনই পার্টিসিপল কথাটা ব্যবহার করবে তখন আমাদের মাথায় রাখতে হবে দুটো ব্যাপার, কি কি? প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্টিসিপল মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজিটা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্টিসিপল মানেই কোনটা ব্যবহার হয়? ভার্ব প্লাস আইএনজি, এটাই ব্যবহার হয়। এই জন্য আমরা সেন্টেন্সের সাথে ভার্ব প্লাস আইএনজি মিলিয়ে যদি কমপ্লিট করতে পারি তাহলেই দেখবো যে তোমার অনেকাংশে কমপ্লিট হয়ে গেছে। পার্টিসিপলের বিষয়টা যদি যায়, এরপরে যদি আমরা আসি ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ মানেই হচ্ছে টু প্লাস ভার্ব। যদি কোথাও টু প্লাস ভার্ব ব্যবহার হয় সেটাই হচ্ছে ইনফিনিটিভ। এই যে একটা সেন্টেন্স লিখেছি, এখানে আমি বলে দিয়েছি নিউজ পেপার হেল্পস আস ড্যাশ আওয়ার নলেজ। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ দ্বারা ভার্বকে মডিফাই করো। যখনই তোমার ইনফিনিটিভ বলবে নির্দ্বিধায় আগে মুখস্থ বসাবা টু, তারপরে যা বসানো লাগে সেটা পরে বসাবা। যখনই ইনফিনিটিভ বলবে তখনই আগে একটা টু বসাই নেবা, এরপরে যা দরকার। এখন দেখো এটার সাথে আমার কি দরকার? সংবাদপত্র আমাদেরকে সাহায্য করে আমাদের জ্ঞান কি করতে? সমৃদ্ধ করতে। অর্জন করতে গেইন। জ্ঞান অর্জন করতে, গেইন, টু গেইন আওয়ার নলেজ হতে পারে, তবে টু এনরিচ আওয়ার নলেজ এটা সব থেকে বেটার আসে। আওয়ার কথাটা যেহেতু আছে, যদি আওয়ার না থাকতো তাহলে গেইন, একুয়ার, গ্যাদার সবকিছুই বেটার আসতো। মানে গেইন বললে যে ভুল হবে তা না, গেইনটাও সঠিক, বাট এখানে সব থেকে বেটার ভালো লাগে শুনতে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে এনরিচ, সমৃদ্ধ করতে। সংবাদপত্র আমাদেরকে সাহায্য করে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে। আর এই আওয়ার কথাটা যদি না থাকতো তাহলে আমরা বিভিন্ন রকম অ্যান্সার করতে পারতাম এবং সবটাই অ্যাপ্রোপ্রিয়েট মনে হতো। এখানেও তুমি গেইন, এন্ড, তারপরে হচ্ছে একুয়ার, গ্যাদার এগুলো লিখলে সেটা ভুল হবে না, সেটাও সঠিক হবে, বাট কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ একটু শুনতে অর্ডার মনে হয়, জাস্ট আর কিছু। এরপরে আসি ইনফিনিটিভের কাজ কি। ইনফিনিটিভ সবসময় বাংলা অর্থ যদি মিলাতে যাও তাহলে তে অর্থ প্রকাশ করে। এগুলো তোমার সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে নিজে যখন কোনো কিছু বানিয়ে লিখতে চাবো তখন এই বিষয়গুলো অনেক হেল্প করবে তোমাকে। যেমন দেখো এখানে বলছি তে অর্থ প্রকাশ করে। এখন তুমি যদি একটা বানাইয়া লিখতে চাও যে লোকজন খাবার ভেজাল মেশায় বা ফুড অ্যাডাল্টারেট করে, পিপল, আচ্ছা আমরা এটা বলতে পারি ইংরেজিতে পিপল মানে লোকজন, অ্যাডাল্টারেট ফুড খাদ্যতে ভেজাল মেশায়, সেটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে, আচ্ছা তে বলছি না আমি, দীর্ঘদিন সংরক্ষণ করতে লোকজন খাদ্যে ভেজাল মেশায়। আচ্ছা তাহলে এইখানে আমি যদি তে বলছি, তে বললে একটা কি নিয়ে আসতে হবে? টু। এখন সংরক্ষণ করা জানে, আমরা জানি কনজার্ভ, কি বলে? প্রিজার্ভ। এখানে টুর পরে ভার্ব আসে, প্রিজার্ভেশন আসবে নাকি প্রিজার্ভ আসবে? তখন প্রিজার্ভ আসবে। টু প্রিজার্ভ দেম ফর লং টাইম। তুমি কিন্তু একটা জিনিস বানিয়ে নিয়ে ফেলেছো যে লোকজন খাদ্যে ভেজাল মেশায় কিসের জন্য? সেগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য। এরপরে যদি আমরা বলি যে এই সমস্যার সমাধান করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার, অথবা আমাদের সম্মিলিতভাবে কাজ করা দরকার, তুমি বানিয়ে লিখতে চাচ্ছ, তুমি তোমার মতো করে একটা সেন্টেন্স লিখবা। উই শুড আমাদের উচিত, ওয়ার্ক কাজ করা, জয়েন্টলি অথবা ওয়ার্ক টুগেদার একসাথে, যেভাবে বলো তুমি তোমার মতো করে বানিয়ে লিখছো। উই শুড ওয়ার্ক টুগেদার আমাদের একসাথে কাজ করা উচিত। কি করার জন্য? এই সমস্যাটাকে টু সলভ দ্য প্রবলেম। টু প্রবলেম সলভ হবে না, টু সলভ দ্য প্রবলেম হবে। আগে টু হবে, এরপরে ভার্ব আসবে, প্রবলেম তো ভার্ব না, টু সলভ দ্য প্রবলেম। তাহলে এই তুমি যখন বানিয়ে লিখতে যাবা তখনও দেখবা যে ইনফিনিটিভের অনেক ব্যবহার রয়েছে। এখন আসি, যদি শুধু টু সলভ বলি তাহলে এটা ইনফিনিটিভ, এটার সাথে যদি আমি কোনো শব্দ অ্যাড করি হয়ে গেল এটা ইনফিনিটিভ ফ্রেজ। ফ্রেজ মানে আমরা জানি একের অধিক শব্দ, তার মানে হচ্ছে যখনই তোমাকে ইনফিনিটিভ বলবে তখন শুধু ভার্ব পর্যন্ত, কিন্তু যখনই তার সাথে ফ্রেজ যুক্ত করে দিবে তখন ইনফিনিটিভের সামনে এক বা একাধিক শব্দ তুমি যুক্ত করে দিতে পারবা। ইনফিনিটিভ এবং শুধু ইনফিনিটিভ না, এগুলো যে কোনো কিছুর ক্ষেত্রে তোমার যদি ফ্রেজ কথাটা যুক্ত করে দেয় তাহলে যা আছে তার সাথে এক্সট্রা একটা ওয়ার্ড অ্যাড করে দেবে, একটা বা একাধিক যখন যেটা দরকার হয় সেই রকমে যুক্ত করে দেবে। যদি তোমার বলে পার্টিসিপল ফ্রেজ, তাহলে পার্টিসিপলে যেটা ব্যবহার করতাম আমরা ভার্ব প্লাস আইএনজি, তার সাথে একটা নতুন শব্দ যোগ করে দেবা, আর কিচ্ছু না। যেমন আমি একটা প্রশ্ন দেখাই, আমি এটা যদি অল্প কয়েকটা নিয়ম সলভ করাইছি,
এখান থেকে একটা প্রশ্ন দেখলে পুরোপুরি বুঝবা না। তারপর আমি আজকে এতটুকুই আলোচনা করব মডিফায়ার নিয়ে। নেক্সট ক্লাসে আমরা মডিফায়ার নিয়ে যতটুকু আলোচনা করব তার মধ্যে আমাদের মডিফায়ারের রুলস শেষ হয়ে যাবে এবং ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিসও দেখতে পারবো। তারপর আমরা আজকের ক্লাসে একটা জিনিস দেখি যে মডিফায়ার আমরা যতটুকু দেখেছি তার মধ্যে থেকে যদি আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি কিছুই করা যায় কিনা। এইখানে দেখো প্রথমে যে কথাটা বলেছে আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। আচ্ছা, আর্সেনিক কি উপকারী সাবস্টেন্স মানে তো আমরা জানি। এখানে বলেছে প্রি মডিফাই দা নাউন। কোন শব্দটাকে মডিফাই করবে তুমি আগে এইটা চিহ্নিত করো, কোনটাকে মডিফাই করবে। এখানে সাবস্টেন্স হচ্ছে এখানে হেডওয়ার্ড, এখানে হেডওয়ার্ড হচ্ছে কি সাবস্টেন্স। তাহলে আর্সেনিক কেমন সাবস্টেন্স? সাবস্টেন্স মানে তো আমরা জানি উপাদান। এই উপাদানটা কেমন উপাদান? ক্ষতিকর। তাহলে আমরা কি লিখতে পারি? হার্মফুল, টক্সিক, পয়জনাস, যে কোনো কিছু লেখা যায় না? বিষাক্ত, ক্ষতিকর, হার্মফুল, যে কোনোটাই আমরা লিখতে পারি, রাইট। ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। আচ্ছা, এখানে আগেই বলে দিয়েছি ইন্টেন্সিফায়ার। যখনই আমরা ইন্টেন্সিফায়ার দেখবো নির্দ্বিধায় একটা শব্দ পেয়ে গেছি, কি জানো? ভেরি, রাইট। ভেরি দিয়ে দেখবা মেলে কিনা। ভেরি ডেঞ্জারাস মেলে? জি স্যার। আচ্ছা, এই যে ডেঞ্জারাস এর সাথে তোমার এখানে কিন্তু ডেঞ্জারাস এর সাথে শূন্যস্থানের গুলো তুমি দেখবা না, মানে ব্র্যাকেটের মধ্যে যেটা সেটা তো দরকার নেই তোমার। তাহলে ভেরি ডেঞ্জারাস, খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে। এখানে আমরা লিখতে পারি টক্সিক, পয়জনাস, তারপরে হচ্ছে হার্মফুল। আমার এখানে মাউস দিয়ে লিখতে কষ্ট হচ্ছে, এই জন্য আমি শুধু টক্সিক লিখে দিচ্ছি, অন্যগুলো লিখছি না। হার্মফুল, পয়জনাস ওগুলো কারেক্ট। পরেরটা বলছে ড্যাশ সাবস্টেন্স ইজ ফাউন্ড। আচ্ছা, এখানে বলে দিয়েছে ডেমনস্ট্রেটিভ। আগে যেহেতু শব্দ নাই তার মানে পরেরটারই করতে হবে, এটা শিওর। ডেমনস্ট্রেটিভ যেন কি কি পেয়েছিলাম আমরা? These, that, these, those. This, that, these, those. রাইট। এখন এখানে যখন বলছে সাবস্টেন্স, একটা না একের অধিক? একের অধিক সাবস্টেন্স বললে সিঙ্গুলার না প্লুরাল? একটা। এখানে পরে ভার্ব ইজ আছে, সেটাও খেয়াল করো না। ইজ আছে না পরে সিঙ্গুলার নির্দেশ করতেছে, তাইলে কি দিস দিব না দ্যাট দিব? This, right. This substance is found. There are dash villages in dash country. আচ্ছা, there are dash villages, এখানে বলছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে আমরা জানি ওই যে সাম, ফিউ, ভেরি, লিটল, মেনি, মাচ, মোর, এই রকমের যে সংখ্যাসূচক শব্দগুলো রয়েছে। কি বসানো যায়? there are dash village in dash country many. আবার এখানে বলেছে পজিটিভ, এখানে বলেছে পজিটিভ, কি বলবা? Our country, our. In our country. Our country. আচ্ছা, তাহলে এখন দেখো যে যদি আমরা সিস্টেমেটিক মডিফায়ার কমপ্লিট করি তাহলে কি খুব বেশি কঠিন মনে হচ্ছে? No, sir. কঠিন মনে হবে না। আমরা যদি টুকটাক নিয়মগুলো দেখা তারপরে প্র্যাকটিস করি খুব বেশি কঠিন মনে হবে না মডিফায়ারটা। এবং মডিফায়ারের ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় হয়তো একটু অড লাগবে, কারণ যখন কোনো একটা অপরিচিত কাহিনী আমাদের সামনে চলে আসে, সেই অপরিচিত কাহিনীগুলো কমপ্লিট করতে গেলে আমাদের কাছে মাঝে মধ্যে একটু ঝামেলার সৃষ্টি হতে পারে, বাট অন্যান্য জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের খুব বেশি সমস্যা হবে না। তো মডিফায়ার ক্লাসটা আজকে মোটামুটি যতটুকু আছে, আমি যতটুকু আলোচনা করেছি, এই আলোচনার বিষয়বস্তুগুলো তোমরা আবারও বাসায় একটু দেখে নিবা নিজেরা, এবং হচ্ছে এগুলা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবা। প্র্যাকটিস না, একটু জাস্ট দেখে নিবা। আগামী ক্লাসে আমি মডিফায়ারের রুলস এর আলোচনা শেষ করে দেব। আমি আগেই বলছি যে গ্রামারে আমি রুলস নিয়ে অনেক টাইম ব্যয় করি না, প্র্যাকটিস নিয়ে একটু বেশি সময় দিব। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই প্রত্যাশা করি।